বাজেটটা তৈরি করে দিচ্ছে কে? আমলারা। যে আমলারা গত 55 বছরের এ দেশটাকে আজকে এই কঙ্কালসার তৈরি করছে। আমাকে দুইটা জিনিস দেন। কি দেন? আমাকে জেলা প্রশাসক লেখার ক্ষমতা দেন আর ঘুষ খাওয়ার পারমিট দেন। এই 86 সাল থেকে এই প্রতিটা ডিসি হয়ে গেল মনস্টার। 17 বছর একটা পাথর সময় আমরা কাটিয়েছি। এই পাথর সময়কে দ্রুত পাথর সময় থেকে আমাদের উত্তরণ দরকার। সে তো আসলে কি নজরুল ইসলাম, এটা তো মেয়েদের কাছে ভালো লাগে না শুনতে, ওই জন্য একটু আসিফ নজরুল, না হলে তো ইট ডাজ নট লুক নাইস। আমি তো ধর্মনিরপেক্ষ প্রথম আলোর বন্ধু হতে পারতেছি না। স্বাগত জানাচ্ছি বলা বলা অনুষ্ঠানে। আমাদের অনুষ্ঠানে আজকের অতিথি মোশাররফ হোসেন ঠাকুর, তিনি শিক্ষক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির একজন নেতা। মোশাররফ ঠাকুর, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আমাদের অনুষ্ঠানে আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন ব্যারিস্টার শাহরিয়ার কবির, রাজনৈতিক বিশ্লেষক। শাহরিয়ার কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। প্রথমে শাহরিয়ার কবির, আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। 11 দলীয় জোট রাজপথে নেমে এসেছে, তারা প্রতিবাদ সভা করছে, মিছিল করছে। কখনো থাকে জুলাই সনদ বাস্তবায়ন, কখনো থাকে গুম খুন হত্যা বিচারের দাবিতে আন্দোলন। সর্বশেষ ঢাকায় যে সমাবেশটি হলো, সমাবেশের একটি চিত্র এনসিপি নেত্রী সামান্তা শারমিন একটা ছবি ফেসবুকে পোস্ট করেছেন। তিনি বলেছেন যে সেই ছবিটিকে দেখিয়েছেন যে মঞ্চে সকল পুরুষ নেতৃবৃন্দ আর নারীদের জন্য নিচে এক সারিতে। এটিকে তিনি যেভাবে দিয়েছেন এবং এতে প্রচুর মানুষ কমেন্ট করেছে এবং অনেকে তাদের রিয়াকশন প্রতিক্রিয়া জানিয়েছে এবং যার অধিকাংশ অনেকগুলোই নেতিবাচক। প্রথমে জিজ্ঞেস করছি, এটা কি আপনার কি মনে হয়, এটা যে দেশে অর্ধেক নারী, জনসংখ্যা অর্ধেক নারী বা বেশি, সেখানে কি আমরা কি এটা কোনো আদর্শিক কোনো কারণে করছে, নাকি এটা একটা কাকতালীয় বিষয়? অনুকরণ করা ভালো, কিন্তু সব কিছু অনুকরণ করতে নেই। সব কিছু অনুকরণ করতে নেই। আমার যে ভাইয়েরাই গতকালকের এটা একটু যদি দেখেন, এটা বিএনপির ঢাকা মহানগর উত্তরের একটা মিটিংয়ে এইভাবে অ্যারেঞ্জমেন্ট করা ছিল এবং এখানে আপনি দেখছেন এখানে এই আমার বোনদেরকে নিচেই সামনের দিচ্ছে। এই চেয়ারগুলোকে যদি আপনি খালি ঘুরায় দিতেন তাহলে কি হয়ে যেতেন? ওনারা যদি দর্শকদের মুখের দিকে না দিয়ে খালি যদি চেয়ারটা ঘুরিয়ে দিতেন তাহলে কি হয়ে যেত? তাহলে তারা দর্শক হয়ে যেত। তার মানে যে থিমটা জামাতে ইসলামের, মানে 11 দলের এটা করছে, এটা জামাতে ইসলামের না, তো 11 দলের, সে এই পুরো থিমটাকেই অনুসরণ করছে। তাই প্রথমে বলে নিলাম, অনুকরণ করা ভালো, কিন্তু সব সময় ভালো না। সেকেন্ডলি, কিছু মানুষ আছে ভুল ত্রুটি ওভারলুক করার চেয়ে, সংশোধন করার চেয়ে সেটাকে হাইলাইট করতে চায় কোনো একটা জায়গা পাওয়ার জন্য। এটা কিন্তু রাজনীতিতে খুব বেশি প্রকট। আমার কাছে মনে হয় এটা ইস্যুই না, কারণ ওখান থেকে কেউ যেহেতু বক্তব্য দেয়নি। একটা জিনিস খেয়াল করে দেখবেন, যারা উপরে স্টেজে ছিল তারাই কিন্তু বক্তব্য দিছে। নিচে যারা থাকে তারা কি করেন? তারা দর্শক। দর্শকদেরকে আপনি দর্শকের মুখের দিকে করে দিচ্ছেন না অন্যদিকে করে দিচ্ছেন, দ্যাট ডাজ নট মিন এনিথিং। ছোটোবেলা থেকে দেখে আসতেছি, জিয়াউর রহমান সাহেবের মিটিং দেখার সৌভাগ্য হয়েছে, এরশাদ সাহেবের হয়েছে, বেগম খালেদা জিয়ার হয়েছে, শেখ হাসিনার হয়েছে। দেখবেন যে মঞ্চের পর একটা বাঁশের বেড়া থাকে, তারপর আবার বাঁশ দিয়ে স্কোয়ার করা থাকে, ওখানে আমার মা বোনেরা বসে, তারপরে কিন্তু কি ছেলেদের। তো এটাকে কি বলবো যে ছেলে আর মেয়েদের মধ্যে পার্থক্য করা হচ্ছে না, এখানে এইটা নিয়ে আলোচনা করা না। আমি এখানে একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করি, 11 দলীয় আপনি যে কথা বললেন যে জিয়া রহমান সাহেবের জনসভা থেকে শুরু করে এরশাদ, শেখ হাসিনা, খালেদা জিয়া সবারটাই আপনি দেখার সুযোগ হয়েছে, আমাদের কম বেশি হয়েছে। কিন্তু একটা রাজনৈতিক দলে ধরেন নারী পুরুষের একসাথে মিলেই তো একটা রাজনৈতিক দল। 11 দলীয় জোটে ধরেন আমরা বিএনপির সমাবেশে দেখি নারী নেত্রীরা যারা থাকে তারা আসেন, বক্তব্য দেয়, হ্যাঁ, তারা স্টেজে থাকে, কিন্তু স্টেজে থেকে স্টেজ না, স্টেজের নিচ থেকে যায় না। এখানে একটু খেয়াল করে দেখবেন, কখনোই কোনো নেত্রী স্টেজে থাকে, সবাই থাকবে স্টেজে। আমি বলছি 11 দলীয় জোটে কি কোনো সেরকম কোনো আসলে নারী নেত্রী নাই বা নারী নেতৃত্ব তৈরি হতে পারেনি যারা সেই সমাবেশগুলো বক্তব্য দিতে পারত? কথা হচ্ছে আমরা যার কথা নিয়ে, যার নাম নিয়ে আপনি বললেন, সেটা একটা দলকে ওন করে, জি করে না? অবশ্যই। এবং দলের মধ্যে একটা পদেও আছে, আমি জানি না, তাহলে সে তো তার দলে আগে এটা নিয়ে আলোচনা করবে। আর যদি তা না করে প্রকাশ্যে যখন করবে, তখন কি করবে? দলের মধ্যে একটা বিভাজনের সৃষ্টি হবে না, হবে না?
তাহলে এখানে এক প্রথম কথা হলো যে এখানে দেখা যাচ্ছে যে কেউ না কেউ এই ইয়াটা পছন্দ করেনি, তাহলে সেটা কি করবে? আগে দলীয় ফোরামে বলবে, তারপর না বাইরে বলবে। কেউ যদি বাইরে বলতে চায়, আমি আপনাকে প্রথমে বলে নিচ্ছি এটা এইভাবে অনুকরণ করা উচিত হয়নি, কারণ এই চেয়ারগুলো দেওয়ার কোনো মানেই হয় না, কারণ ওনারা কেউ নেত্রী না, ওনারা কেউ বক্তব্য আপনি দিচ্ছেন। পরিষ্কার বলছেন, থ্যাংক ইউ। আপনার এটা নিয়ে ইস্যু করার কিছু নেই। আপনার সন্তোষজনক জবাব। মোশাররফ ঠাকুর, আপনার কাছে প্রথমে জিজ্ঞেস করি, সরকারের 100 দিন পার হয়ে গেল এবং বহুল প্রতীক্ষিত একটি ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করেছে। আপনার কাছে যদি প্রথমে জিজ্ঞেস করি, এই সরকারের যিনি প্রধানমন্ত্রী এবং বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরও তিনি চেয়ারপারসন, তার যে স্বাভাবিক জীবনযাপন খুবই সুশৃঙ্খলে এবং খুবই মানে জনতার কাতারে মেশার যে তার প্রবণতা, তার চালচলন, সব কিছুর মধ্যে একটা অতি সাধারণ জীবনযাপন। তিনি সরকারের অনেকগুলো কার্যক্রম নিয়েছেন, তিনি সরকারি গাড়ি নেন না, সরকারি বাসভবন নেন নাই, যেভাবে তার অফিস করেন, কখনো নিজেই গাড়ি ড্রাইভ করেন, তিনি ট্রাফিক কন্ট্রোল করেন না, হ্যাঁ, ঠিক তার মতো করে তিনি অনেক এর মধ্যে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, খাল খনন কর্মসূচি, মানে যেগুলো আপনাদের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি ছিল সেগুলো শুরু করে দিয়েছেন। সরকার প্রধান যেভাবে, যেই স্পিডে, যেই আদর্শে দৌড়াচ্ছেন, সরকারের মন্ত্রীদের কি আপনি সেইভাবে দেখেন কিনা? ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপর বিজ্ঞ আলোচক, আমার প্রিয় মানুষ শাহরিয়ার কবির ব্যারিস্টার। আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা দেশনেত্রী খালেদা জিয়ার হাত ধরে পলিটিক্সটা আমরা মাঠের রাজনীতিটাই শুরু করেছিলাম। আমি যদি আর আগে পলিটিক্স করি 78 থেকে, ক্লাস 10-এ যখন পড়ি আমি, তো 78-এ, তখন আমি থানা ছাত্রদলের আহ্বায়ক হই। এবং তারপরে আমরা এরশাদের যে চ্যাপ্টারে এসে আমাদের নেত্রী খালেদা জিয়া, তো আমাদের ওই সময়ের প্রেসিডেন্ট একজন ছিলেন, নাম কাশিম চৌধুরী। তিনি বিএনপির একটা নির্বাহী কমিটির মিটিংয়ে একটা বক্তব্য রেখেছিলেন। এই বক্তব্যটা নিয়ে বিএনপির সিনিয়র ওই সময় বদরুদ্দোজা চৌধুরী, শাহ আজিজুর রহমানরা সবাই রাগান্বিত হয়েছিলেন। তিনি ম্যাডামকে বলেছিলেন যে, ম্যাডাম, আপনি এগোবেন, দল এগোবে, আপনি এগোবেন, রাজনীতি এগোবে, আমরা সবাই এগিয়ে যাব। আর আপনি যদি দলের দিকে তাকিয়ে থাকেন তাহলে আপনি পিছিয়ে পড়বেন, আমরা পিছিয়ে পড়ব, রাজনীতি পিছিয়ে পড়বে, সব পিছিয়ে পড়বে। তো এটা নিয়ে অন্য সবাই রাগ করলো। আমি আপনাকে বলি, আজকে আমার কাছে সত্যতাটা আমার মনে হয় যে তারেক রহমান নিজ থেকে অনুধাবন করতে পেরেছেন, প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের দেশের রাজনীতিটা এমন, আপনি 60-এর দশকে দেখবেন শেখ মুজিবুর রহমান কেন্দ্রিক আওয়ামী লীগের বিবর্তনটা হয়েছে। 70-এর দশকের শেষের দিকে জিয়াউর রহমান কেন্দ্রিক বিএনপির বিকাশ। তো এইখানে আমি আপনাকে বলছি যে আমাদের রাজনৈতিক দলগুলি, বাংলাদেশের প্যাটার্নটা এরকম যে রাজনৈতিক দলের নেতা কিভাবে তার স্পিডের সাথে তার পেছনে তিনি দলকে লিড করেন, দল তাকে চালায় না। কমিউনিস্ট পার্টি যেমন বলে যে নেতা মানুষ, তিনি ভুল করেন, তিনি শুদ্ধ করেন, তিনি ফেরেশতা না, শয়তানও না, দল তাকে সঠিক পথে পরিচালনা করে না। আসল নেতাকেই তো তার দলীয় মন্ত্রী বলেন, সাংসদ বলেন, নেতাকর্মী অনুসরণ করবে। হ্যাঁ, না, আমি বলছি কমিউনিস্ট পার্টির একটা উল্টা ফিলোসফি আছে যে নেতা ফেরেশতাও নন, শয়তানও নন, তিনি ভুল করেন, শুদ্ধ করেন, দল তাকে সঠিক পথে পরিচালিত করে। এটা হল কমিউনিস্ট পার্টি বা ক্যাডার বেস পলিটিক্সের ক্ষেত্রেও তাই। আর আমাদের মতো রাজনৈতিক দলগুলি যেগুলি হচ্ছে মাস পলিটিক্যাল পার্টি, মানে গণসংগঠন, এরা নেতা কেন্দ্রিক স্পিডে, নেতা যে স্পিডে চলেন, দল তাকে অনুসরণ করে, অন্যান্য নেতৃবৃন্দ তাকে অনুসরণ করে, তাকে কেন্দ্র করে দল বিকশিত হয়, অন্যান্য নেতৃত্ব বিকশিত হয়। তো আমি মনে করি তারেক রহমানের যে স্পিড, এটাকে অন্যান্যরা ফলো করবেন। তারেক রহমানের স্পিড অন্যদের সমান স্পিড হবে না। ফলো কি করছে? আপনি বলবেন যে গত 100 দিনে তারেক রহমানকে ফলো করেছে কিনা, তারেক রহমানের সাদা সিধে জীবন, এবং তারা, আমি আপনাকে বলি, তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান, ওনারা জিয়াউর রহমান তো ফ্যামিলি, জিয়াউর রহমানই তো প্রথম তাদের ফ্যামিলির কর্তা, এবং তারা বিশেষ করে খাদ্য এবং বস্ত্র,
এ দুটা বিষয়ে তারা প্রেসিডেন্ট জিয়া এবং তার সন্তান আপনি দেখবেন তারা খুব সাদাসিধে। প্রেসিডেন্ট জিয়া কোনোক্ষণই জমকালো পোশাক পরতেন না, এবং তারেক রহমান নিজেও আপনি দেখছেন এর আগেও তিনি আমাদের পার্টির যখন সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন তখনও তিনি কোনো জমকালো পোশাক পরেন নাই, এবং প্রধানমন্ত্রী হওয়ার পরে তো নাই। তো আমি যদি মনে করি একটা মানুষ যদি দুইটা শখ পরিহার করতে পারে, একটা হচ্ছে খাবার দাবারের যে বিলাসিতা, আরটা হচ্ছে পড়ার বিলাসিতা, এই দুটা যদি পরিত্যাগ করতে পারেন, এই বিলাসিতা, দুইটা বিলাসিতা, তার জীবনে আর থাকে কি? তাকে কি আপনার সাংসদ মন্ত্রীরা বা নেতারা সেটাকে অনুসরণ করেছেন? কোন একজন মন্ত্রীকে বলেছে যে আমিও সরকারি গাড়ি নিব না, সরকারি বাসভবন নিব না? আমি আপনাকে বলতেছি সবার এই সামর্থ্যটা হওয়ার কথা না। আমি আপনাকে বলছি আমাদের অনেক মন্ত্রী আছে যিনি 1400 স্কোয়ার ফিটের বাসায় থাকতেন বা 1600 স্কোয়ার ফিটের বাসায় থাকতেন। এই বাসা থেকে 100-150 লোক যে প্রতিদিন দেখা করতে যায়, এটা কি 100-150 লোক মেনটেন করা সম্ভব? প্রধানমন্ত্রীর সাথে সকালে কেউ উনি না ডাকলে কেউ দেখা করার ব্যবস্থা নাই, কিন্তু মন্ত্রীদের বাসায় 100-150 লোক যায়, চা খাওয়াইতে হয়, ওইখানে বসার জায়গা দিতে হয়। এটা 1600 স্কোয়ার ফিটের বাসায় 100-150 লোকের বাসায় আচ্ছা, আমি পরিষ্কার বুঝতে পেরেছি আপনার প্রশ্নের জবাব। শারীর কবি, আপনাকে জিজ্ঞেস করি, সরকার 100 দিন পার করলো, সরকারের অনেকগুলো, বিশেষ করে প্রধানমন্ত্রী কিন্তু দৃশ্যমান, হ্যাঁ, রাষ্ট্র ক্ষমতায় প্রধানমন্ত্রী শুধু নামই নাই, তাই তিনি, আমি একজন নাগরিক হিসেবে তার দৃশ্যমান, কিন্তু কিছু বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে। প্রধানমন্ত্রী, যেটা আপনাদের বিরোধী দল থেকে সবচেয়ে বেশি সোচ্চার হয়েছে, তার বন্ধু বলা হচ্ছে, যেমন যেভাবে বলছেন 11 দলীয় জোট থেকে, যে আগে ছিল গিয়াসউদ্দিন মামুন, এখন হচ্ছে শাহে আলম, বা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা হচ্ছে, নারায়ণগঞ্জের এক সাংসদের ছেলে চাঁদাবাজি নিয়ে কথা উঠেছে। এগুলো তো দু একটা আমরা যদিও দেখি বিচ্ছিন্ন, আপামর 17 বছর ক্ষমতার বাইরে থেকে আসার পরেও তারা যেভাবে সরকার অনেকখানি ব্যবস্থাও নিয়েছে, এর বাইরে বিরোধী দলের কাছে কি আসলে আন্দোলন করার জন্য কি শুধু এই আন্দোলনগুলো করছে, নাকি এগুলোকে ইস্যু তৈরি করা হচ্ছে? বা একটা সরকার 4 মাস বয়সী, আপনি এই সরকারের সহযোগিতা তো এখন থাকার কথা ছিল বেশি বিরোধী দল থেকে। প্রথম কথা হলো, আমি একটু ভিন্ন আঙ্গিকে বলবো, মাননীয় প্রধানমন্ত্রী উনি বুদ্ধিমান জ্ঞানী মানুষেরা কম কথা বলে। আর একটা কাজ হতে পারে, হয়তো আমি দীর্ঘদিন দেশে নাই, দেশের সব কিছু আমি এখনো জানি না, ওই জন্যে আমি কম কথা বলবো, আগে আমি দেখি শুনি বুঝি। এটাতে হয়ে যাচ্ছে কি, সংসদে দেখতে পাচ্ছি তার গ্রিপটা কম। যেমন সংসদে একজন বলে বসলো জামাতের কি করতে হবে, নিবন্ধন বাতিল করে দিতে হবে। এই সংসদে এই খাত নিয়ে তো প্রতিদিনই কথা হয়। আর একজন আবার বলে দিল যে খালি নিবন্ধন বাতিল না, মানে জামাতকে রাজনৈতিকভাবে, এবং সেগুলো কিন্তু সব পথধারী লোকেরা, রাজনৈতিকভাবে জামাতকে নিঃশেষ করে দিতে হবে। তার পরিপ্রেক্ষিতে আজকে আমার বন্ধুবর পার্লামেন্টে একটা সুন্দর কবিতা শুনাইছে। তো আমি দেশের মানুষের জন্যে এই কবিতার একটু ব্যাকগ্রাউন্ড তো ওনার বলার সুযোগ হয়নি সংসদে, কম সময়, সেজন্য বলে দিই। এই কবিতার নাম ছিল একটা সৈনিকের দোয়া, এবং কবিতাটা যে লেখছে টার্কির, সেই সময় 1912 সালে তার নাম ছিল জিয়া, এবং এই কবিতাটা লেখা হয়েছিল বলকানের সময়। সো এই বলকানের সময় কবিতাটায় কি লেখা ছিল, যে আমাদের মিনারাতগুলো হচ্ছে আমাদের জন্যে কি ব্রেনেড, গম্বুজগুলো হচ্ছে আমাদের হেলমেট, আর মসজিদ হচ্ছে আমাদের ব্যারাক, আর সমস্ত ধর্মপ্রাণ মুসলমান হচ্ছে আমাদের সোলজার। এই 4 লাইনের হচ্ছে এই কবিতাটা। এই কবিতাটাই এরদোগান সাহেব 1997 সালে বললেন। কোথায়? ইস্তাম্বুলে। বলার সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করা হলো। তখন সে কিন্তু ইস্তাম্বুলের মেয়র, তার মেয়রের পদ চলে গেল, এবং তাকে রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করা হলো। আল্লাহর কি ইচ্ছা, আজকে দেখেন যে সেই এরদোগানি ক্ষমতায় আল্লাহ রাখছে, ও খুব ভালো মতো রাখছে। এই কথাটা এই মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে এই জন্য বললাম, দেখেন জুলাই ছিল কি, জুলাই একটা আদর্শগতিক, আমরা বলছি কি রাষ্ট্র মেরামত। আপনি যদি আসেন দেখেন আজকে যে বাজেট সারা পৃথিবীতে কিভাবে হয়, সংসদ সদস্যরা তারা কোথায় থাকবে, স্থায়ী যে কমিটি করে দেওয়া হবে, মন্ত্রণালয় স্থায়ী কমিটি, সেই মন্ত্রণালয় স্থায়ী কমিটির ড্রাফট পেশ করবে ওই
কে সেক্রেটারি, সেই ড্রাফট নিয়ে বিরোধী দল এবং সরকারি দল নিয়ে ওই কমিটিতে আলোচনা হয়ে অ্যাপ্রুভ হয়ে তারপর সেক্রেটারিয়েটের কাছে যায়। আর আমাদের দেশে কি, আমাদের দেশে 73 সাল থেকে আজ অবধি সচিবালয়ের সচিবরা কোনো মন্ত্রীকে মানুষই ভাবে না, মানুষই ভাবে না। ওই জন্য সচিবালয়ে কিছু সচিবরা দাবিও করে ফেলছিল আমাদের গাড়িতে ফ্ল্যাগ দিতে হবে। এবং এই যে বাজেট দেওয়া হয়েছে, বাজেটের সাথে এরকম বস্তাবন্দি বই দেওয়া হয়েছে এবং প্রতিটা আবার একটা জুটের ব্যাগে, এটা কেউ পড়ে দেখবে না। এবং 1 মাস সময়ের মধ্যে, কারণ কি আপনাকে 1 জুলাইতে কিন্তু বাজেট পাস করতে হবে। তা আপনি এই যে বাজেটটা দিলেন, বাজেটটা তৈরি করে দিচ্ছে কে? আমলারা, যে আমলারা গত 55 বছরের এই দেশটাকে আজকে এই কঙ্কালসার তৈরি করছে। সেখান থেকে আপনি মাননীয় প্রধানমন্ত্রী শুনলেন না। দ্বিতীয় কথা, 55 বছরের ধার করে বিরিয়ানি খাওয়ার মতো বাজেট, মানে ঘাটতি সবসময় বেশি, যে ঘাটতি কোথায় থেকে মেটাবো তার কোনো সংস্থান থাকে না। এবারেও কিন্তু এক। এবার আসেন জুলাই সনদ। এই সংসদে দাঁড়ায় কি আমাকে শুনতে হবে এই কথা? ভোটে গেছি, যদি ভোটে না যেতাম গণভোটে, তাহলে তো পার্লামেন্টে ইলেকশন দেওয়া হতো না। এটা কি এই পার্লামেন্টে দাঁড়াইয়ে বলার কথা? যখন প্রতিটা সদস্য, আমি কিন্তু এখানে একটা জিনিস দেখেন যে বিএনপি জামাত না, প্রতিটা সদস্য যখনই দাঁড়ায় তার জীবনের বর্ণনা দেয়, সবার চোখে পানি ছলছল করে। ইলিয়াস আলী সাহেবের যে ঘটনা, আপনি খালি চিন্তা করতে পারবেন যে এইটা তার পরিবার কিভাবে, এই যে জিয়া যেভাবে হত্যা করছে, এটা কি কোনো জীবিত ওয়াইফের এবং তার বাচ্চাদের জন্য এটা মানসিক কতখানি ট্রমা? আচ্ছা, আমার বাবাকে হত্যা করা হলো, আমার মাকে তিলে তিলে হত্যা করা হলো, আমার ছোট ভাইকে হত্যা করা হলো, আমাকে দেশেই থাকতে দিলেন না। এবং এটাও তো একটা, আমার কাছে মনে হয় ওনার এটা তো এক্সটেন্ডেড লাইফ। ভাইও বোধহয় বলবেন এটা তার এক্সটেন্ডেড লাইফ, তার বাঁচার কথা না। ওনার কথা আমি যদি এখন প্রতিশোধ নিই তাহলে কি হবে? এখানে প্রতিশোধের কথা না। তাহলে আপনি তখন সাফারার, আপনাকে প্রতিশোধ নিতে বলেনি। কিন্তু এই যে 55 বছরের ভাঙা পচা গলা সমাজ ব্যবস্থা, এটা তো আপনাকে ভাঙতে হবে। এবং সেই ভাঙার জন্য কি ছিল? জুলাই সনদে আপনি ভোট চাইছিলেন, সে আপনি জুলাই সনদটাকে কেন বাস্তবায়ন করলেন না? আচ্ছা, করেননি। আজকে 100 দিনের মধ্যে আপনি কোনো দিচ্ছেন ভাই? আপনি 100 দিনের মধ্যে আপনি কোনো রূপরেখা দিয়েছেন এইভাবে জুলাইয়ের এগুলো আমি বাস্তবায়ন, কারণ ওই যখন বাস্তবায়ন করেননি তখন কিন্তু বলে দিচ্ছেন বাস্তবায়ন। কিন্তু আবার একটা জিনিস বলে দিই, মেনগুলো বাদ দিয়ে অন্যগুলো করছেন। তো মেনগুলো কীভাবে করবেন, কেমন করে করবেন, সে কথা কিন্তু এখন পর্যন্ত আসলেন না। তাহলে আপনি কি গতাগণিক রাজনৈতিক ধারায় ফিরে যেতে চান? আমাদের কাছে সবচেয়ে বড় কথাটা যে মাননীয় প্রধানমন্ত্রী আজকে চীন সফরে গেছেন। আমি গতকালকেও এক জায়গায় বলছি যে আমি 2টা এক্সট্রা রাকাত নামাজ পড়ে যদি আমি বুঝি জানি যে আমার মাননীয় প্রধানমন্ত্রী একটা প্রতিরক্ষা চুক্তি করে আসছেন, কার সাথে? চীনের সাথে। কেন কথা বললাম? ওনার জীবনটাই না হলে রিস্কের মধ্যে পড়ে যাবে। এই গ্রিপটা তার হয়তো সময় লাগবে, কিন্তু এই প্রতিরক্ষা চুক্তি করে আসলে সংসদে তার গ্রিপটা বাড়বে। সেই 17 বছর হয়তো ফোনে ফোনে অনেক কিছু শুনছে, কিন্তু প্র্যাকটিক্যালি সে দেখতে হবে কারা কারা মুনাফেক তার দলের মধ্যে আছে, কারা কারা এই ভারতীয় আধিপত্যবাদকে এখনো জিয়ে রাখছে, কারা কারা তার জন্য শত্রু, দেশের জন্য শত্রু, এদেশের মুসলমানের জন্য শত্রু। এবং আরও একটা জিনিস চিন্তা করেন, আপনি বাজেট দিচ্ছেন, অর্থমন্ত্রী বলতেছে এদেশের ইকোনমিকে মেরামত করতে আরও অ্যাটলিস্ট 2 বছর লাগবে, তাই বলছেন না? আপনি বাজেট থেকে আবার বললেন 1 লক্ষ কোটি টাকা আমি ব্যাংক থেকে ধার নিব, যেখানে গতকালকে আপনি ব্যাংকে আবার 9,000 কোটি টাকা ছাপায় এক ব্যাংকে দিচ্ছেন। তো ব্যাংক মানে তো আপনি তো বলতেছেন যে, শুনেন, যার গায়ে রক্ত নাই তার গায়ে থেকে আপনি রক্ত দিবেন কি? জাবেরের মা কি বলছে? আমি যখন বাচ্চাটাকে পাইছি তার গায়ের কোনো রক্ত ছিল না, গুলি বের হয়ে যে তার যদি সেই সময় প্রপার ট্রিটমেন্টটা হতো হয়তো বাচ্চাটা মারা যেত। শহীদ জাবেরের মা কি বলছে? তার গায়ে কোনো রক্ত ছিল না। আমার ইকোনমিতে রক্ত নাই তো। এই আমি শেখ হাসিনাকে এমনি বলছিলাম ব্লাড স্কুইজার, সে হচ্ছে রক্তচোষা বাদুর, সে হচ্ছে ভ্যাম্পায়ার। সে কি? সে বাংলাদেশ নামক যে মানুষটা ছিল তার রক্ত চুষে খেয়ে ফেলে দিচ্ছে। সেইখানে আপনি পাম্পিং করে 1 লক্ষ কোটি টাকা বাজেটের জন্য নিবেন কোথায় থেকে রে ভাই? আচ্ছা, দ্বিতীয় কথা, আমরা জাকাত ভিত্তিক, আমি কিন্তু খুব খুশি হয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রী যখন আহমেদুল্লাহ সাহেবকে ডাকছিলেন
জাকাত ভিত্তিক অর্থনীতি 2 লক্ষ কোটি টাকার মতো আমাদের জাকাত আসে। এই টাকাটা কিভাবে ইউজ করা যায়? মাননীয় প্রধানমন্ত্রী কথা বললেন, এই আমলারা, আমি মাঝে মাঝে গালি দিই, আজকে গালি দিচ্ছি না, এই আমলাদের হাতে যতদিন ভাই এগুলো থাকবে, আপনি আজ পর্যন্ত দেখাতে পারবেন না 1972 সাল থেকে আজ পর্যন্ত মোট যে এডিপি হয় তা 47%-এর বেশি বাস্তবায়ন হয়েছে। সব সময় 53-56% টাকা ফেরত চলে যায়। আপনি আমলা নির্ভর হয়ে এখনো করতেছেন। আপনি তাহলে রাষ্ট্র সংস্কার কোথায় যাবে? আপনি বলছেন ইউ হ্যাভ এ প্ল্যান। প্রথম প্ল্যানটা হওয়া উচিত কি? রাষ্ট্র সংস্কার। আপনি কোন কোন জায়গায় সংস্কার করবেন? বাজেটে সেটা কোথায় আছে? বাজেটে সেটা কোথায় আছে? মোশাররফ সাহেব, আপনি দেখছিলেন যে শাহরিয়ার কবির একই সাথে তিনি প্রশ্ন তুলছিলেন যে জুলাই সনদ নিয়ে, উনি একই সাথে প্রশ্ন তুলছিলেন সরকারের 100 দিনের কার্যক্রমের মধ্যে বেশ অনেক পিছনে ইতিহাসে চলে গেছেন এবং বর্তমানে এসেছেন। ব্যাংকে টাকা নাই, তারপরেও উনি বলছিলেন যে মানে কিসের ভরসায় এত বড় বাজেট দেয়া হলো, আবার ব্যাংকে টাকা নেই, সেখানেও 9,000 কোটি টাকা ব্যাংকে ছাপিয়ে সরকার দিচ্ছে। মানে এগুলো দুর্বলতা, তারা এটা ধরতে চাচ্ছে। ধন্যবাদ। আপনি কি বলবেন? প্রথম কথা হচ্ছে যে জুলাই সনদের আগে আমরা 2016 সালে, শাহরিয়ার ভাই নিশ্চয়ই জানেন, 2016 সালে বেগম খালেদা জিয়ার রূপকল্প 2030, এইখানে যে ইনক্লুসিভ পলিটিক্স, ইনক্লুসিভ সোসাইটি অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন, এই কথাগুলি বলেন। এবং তারপরে এটা 27 দফা এবং 2022 এবং 2023-এর 13ই জুলাই এসে দাঁড়ায় এটা 31 দফা। প্রায় 40-42টা দল মিলে এই 31 দফাটা প্রণয়ন করেন। তো এখানে শেখ হাসিনা চলে যাওয়ার পরপর এখানে 31 দফার অনেক কিছু অপ্রাসঙ্গিক হয়েছে, আবার নতুন কিছু দফা প্রাসঙ্গিক হয়েছে। তো আমি মনে করি যে বিএনপির যে 31 দফা আছে, এখানে তো কতগুলি প্রস্তাবনা আছেই, আর বিএনপির নিজস্ব ইস্তিহার আছে এটা। আর জুলাই সনদ সম্বন্ধে প্রধানমন্ত্রীর যে বক্তব্যটা, সেটা হচ্ছে যে আমরা যেটা স্বাক্ষর করেছিলাম বৃষ্টিতে ভিজিয়ে ছাতা ধরিয়ে, আমরা এটা অবশ্যই লাইনে লাইনে বাস্তবায়ন করব। তিনি অক্ষর অক্ষরে বলেছেন, আমি মনে করি লাইনে লাইনে বাস্তবায়ন করলেই তো হয়। আপনার উপস্থাপনার শুরুতে আপনি বলেছেন যে বিএনপি তার ইস্তিহারের যে ওয়াদাগুলি আছে, অঙ্গীকার আছে, এইগুলি অলরেডি বাস্তবায়ন করা পাইলট এবং প্রি পাইলট হিসাবে তারা শুরু করেছেন। কৃষক কার্ড এবং যেমন ধরুন ফ্যামিলি কার্ড, এইগুলি। এবং এই এত দ্রুত কোনো গভর্নমেন্ট 100 দিনের মধ্যে এইগুলি বাস্তবায়নে হাত কখনই দেয় না। এটা আরেকটু প্রিপারের সময় নেওয়া দেয়, সময় লাগবে। তারাও সময় নিচ্ছেন। এটা পাইলট এবং প্রি পাইলট। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে বিএনপি জুলাই সনদ এবং রাষ্ট্র মেরামতের কথাটা ভুলে যায়নি। এবং আমরা যেহেতু এখানে আলোচনা করছি, যদি কোথাও কিছু একটু বিস্তৃত হয়েও থাকেন, তাহলে এগুলো শুনে অন্তত তারা আরও তড়িৎ ব্যবস্থা নেবেন নিশ্চয়ই। এবং আমি শাহরিয়ার ভাইকে আমি তাকে একজন দেশপ্রেমিক মানুষ হিসেবেই মনে করি। এবং তিনি যে কথাগুলি স্মরণ করিয়ে দিয়েছেন, এটা ওনার নিজের যতটা কাজে না লাগবে, আমি মনে করি পার্টি ইন পাওয়ার তার অনেক বেশি কাজে লাগবে। এবং আমাদের এই যে ন্যায্যত যে সমালোচনাটা গভর্নমেন্টের, এটা জারি রাখতে হবে। আমি এটার জন্য তাকে অবশ্যই ধন্যবাদ জানাবো যে এই সমালোচনাটা জারি রাখতে হবে। কারণ গভর্নমেন্টের যে মন্ত্রিপরিষদ এবং গভর্নমেন্টের যে উপরিকাঠামোতে যে কয়েকজন মানুষ থাকেন দল থেকে, আর বাকি পুরোটাই তো আমলাতন্ত্র। রিয়েলি আমলাতন্ত্রের যে ঘোড়া, এটা কন্ট্রোল করা খুবই কঠিন বিষয়। কারণ আপনাকে আমলাতন্ত্র কিভাবে আপনাকে স্লো করিয়ে দিবে। আপনি দেখে গেল মন্ত্রী একটা জিনিস আজ থেকে 1.5 মাস আগে একটা জিনিস বলছেন, এই ফাইলটা পেশ করুন, সে 1.5 মাস ধরে সচিব থেকে যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব, অতিরিক্ত সচিব থেকে যুগ্ম সচিব, যুগ্ম সচিব থেকে আবার ডিএস, আবার ডিএস থেকে যুগ্ম সচিব, আবার সচিব পর্যন্ত খালি লিখে আলোচনা করুন, কিছুই বলে না, পেশ করে না মন্ত্রীর কাছে। কারণ মন্ত্রীর কাছে দিলে এটা ডিসিশন হয়ে যাবে। সে এইরকম একটা ফাইলের আমি নমুনা দিতে পারবো যে আজকে 1.5 মাস ধরে মন্ত্রী লিখছেন, পেশ করুন। এটা তো পেশ করবে ডাইরেক্ট মন্ত্রীর কাছে। 1.5 মাস ধরে তারা শুধু নিজেদের মধ্যে আলোচনা করুন, চালাচালি করে।
এবং প্রতিটা ফাইলের পেছনে একবার মন্ত্রী লিখে দেওয়ার পরে এটা কি বারবার মনে থাকবে তার ডেইলি? আর কোনো কাজ নাই? গিয়ে নিয়ে একটা ফাইল বা দুইটা ফাইল বা তিনটা ফাইল নিয়ে বলবেন যে এটা কেন পেশ করা হয় না? এবং এইটাই হয়, এইটা প্রতিটি গভর্নমেন্টে হয়, আমি আপনাকে বলছি। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এইটা যে হয়, এটা কি আপনি ঠেকাবেন কিভাবে? তাইলে এটার জন্য কিছু লোককে ফায়ার করতে হবে, ফায়ার করলে আমার ভাই বলবে, আগামী পরশুদিন এসে বলবে অমুক আমলাকে ফায়ার করলেন কেন? এইটা তো ওই কি বলে ওয়েস্টমিনিস্টার টাইপ অফ ডেমোক্রেসি, এটা তো বলে না। এটা তো শক্তিশালী আমলা বলে, আমলাতন্ত্রের স্বাধীনতা দিতে হবে। আমি আপনাকে বললাম কতগুলো প্রবলেমের কথা। তো এই জন্য আমি আপনাকে বলছি যে রাষ্ট্র মেরামতের প্রশ্নে আমি মনে করি যে প্রধানমন্ত্রী আরও দেখছেন একটু। আপনি দেখেন অর্থ মন্ত্রণালয়ে 4জন সচিবই আওয়ামী লীগ আমলে রয়ে গেছে। আপনি এখান থেকে যে খুব রাষ্ট্র মেরামতের সাথে সম্পর্কিত বাজেট আপনি আশা করেন কিভাবে? এত সব হাসিনার দোসর। তো এই জন্য আমি একটা বলছি যে সবাই মিলে আমরা এই একটা ঘরে যেমন আমরা 4 ভাই থাকলে যেমন আমরা সংসার চালানোর ক্ষেত্রে তর্ক করি, বিতর্ক করি, সব শেষে আমরা সংসারটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করি। আপনি পার্লামেন্টটা, আমি মনে করি যে এখন যে পার্লামেন্ট আছে স্বৈরাচারবিহীন পার্লামেন্ট। ফ্যাসিস্টরা যে 17 বছরে যে আমাদের যে ধ্বংস করে দিয়ে গেছে, 17 বছর যদি আমি মনে করি রাজনীতিটা থাকতো, তাহলে এখন যে অনেক লোক আছেন যারা এইবার সদস্য আছেন, এরা আর 2 টার্ম আগেই তারা ইলেকশন করাকে বাদ দিয়ে দিতেন। আর যারা 80, 82, 85 বছর বয়সে যারা এমপি হয়েছেন, এরা 2008-এ এমপি 14 পরেই ছেড়ে দিতেন। 14 সালে একটা নির্বাচন হলে, 18 সালে একটা নির্বাচন হলে, তাহলে তো অনেক কিছু অন্যরকম হতে পারত, অনেক রকম হতে পারত। ছেড়ে চলে যেতেন। আমি পরিষ্কার বুঝতে পারছি আপনার। আরেকটা নতুন, আমরা যে নতুন পার্লামেন্টে যে নিউ এক্সপার্ট যেটা আমরা পাইতাম, পাওয়ার কথা ছিল, এই নিউ এক্সপার্ট তো আমরা পাই নাই। পার্লামেন্টের যে নেতৃত্ব, পার্লামেন্ট কেন্দ্রিক যে নেতৃত্ব বিকশিত হইতো, এই নেতৃত্বগুলি তো আমরা পাই নাই। আজকে ধরুন শহীদুল ইসলাম বাবুল যে পেছনে বসছে, ও সেকেন্ড কাতারে চলে আসতো। এই জন্য আমি আপনাকে বলছি যে 17 বছর একটা পাথর সময় আমরা কাটিয়েছি। এই পাথর সময়কে দ্রুত, পাথর সময় থেকে আমাদের উত্তরণ দরকার। আমাদের পার্লামেন্টারি ফর্মে দরকার, গভর্নমেন্টের দরকার, লোকাল গভর্নমেন্টের দরকার, আমাদের সোসাইটিতে দরকার। এবং আমি মনে করি যে দ্রুত প্রত্যাশা পূরণের একটি সরকারকে কিভাবে কাজ করতে দেওয়া যায়, কিভাবে সহযোগিতা করা যায়, এইটা হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য এবং প্রত্যাশা হচ্ছে সবার। অসংখ্য ধন্যবাদ শাহরিয়ার কবির। আপনার কাছে আমার একটা প্রশ্ন, এই শাসনকালটাকে আপনাকে একটু মূল্যায়ন করতে বলবো এই কারণে, মানে আজকে যেই 24 তারিখ পার হয়ে গিয়ে যে বুধবার হামের উপসর্গে আরও অনেকগুলো শিশু মারা গেল। আজ পর্যন্ত যে মানুষটা যার দায় আছে সেটা নিয়ে একটি শব্দ করলো না, আপনারাও কোনো কিছু বললেন না। আর এর সাথে একটু যোগ করি যে এই আমরা সুইস ব্যাংকের একটা হিসাব দেখলাম, আওয়ামী লীগ সরকারের সময়ে অনেক টাকা পাচার হয়েছে, অনেক দেশে চলে গেছে, এটা তো দেবপ্রিয়র শ্বেতপত্রেই এসেছে। সুইস ব্যাংক 2025 সালের যে হিসাবটি দিয়েছে, তাতে যত হাজার কোটি প্রায় 40,000 কোটির সুইস বাংলাদেশ থেকে পাচার হয়েছে। আমার একটা প্রশ্ন, প্রফেসর ইউনূস সাহেবের শাসনামলে কিভাবে বাংলাদেশ থেকে টাকা যায়? প্রথমে ভাইয়ের কথাটা একটু আবার বলে দিচ্ছি, সরকারকে একটা বিষয় মনোযোগী হতে হবে। আজকে আমার ওই বন্ধুবরের কাছ থেকে, এবং আমি 2 দিন ধরে, গতকালকে আমি পার্লামেন্ট লাইব্রেরিতে গেছিলাম, আর্টিকেল 87 ভাই জানে, এটা ম্যান্ডেটরি প্রভিশন হচ্ছে প্রতি বছর সারা বছর গভর্নমেন্ট কি খরচ করলেন তার অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দিতে হবে। আর আর্টিকেল 84-এ আছে কনসলিডেটেড ফান্ডে কোথায় কোথায় ইউজ করা হয়েছে তার দিতে হবে। আপনি জানেন এই আমলারা 19 সালে, এখন 19 সালেরটা দিছে। আর্টিকেল 87-এ বলতেছে অ্যানুয়াল, মানে প্রতি বছরেরটা দিতে হবে। আবার দেখেন হিসাব রক্ষক পোস্টটাও কিন্তু আমাদের কনস্টিটিউশনাল পোস্ট, হিসাব রক্ষক, অডিটর, দেখেন মহাহিসাব রক্ষক। আপনি 19 সালের পরে হিসাব রক্ষকের কাছে কোনো হিসাবই নাই,
তাহলে উনি জাতিকে কি দিবেন? তাহলে আমি কেন আমলাতন্ত্রের কথা বললাম, আর ভাই ওয়েস্টমিনিস্টার মডেলের কথা বললাম, আমি যে উদাহরণটা দিলাম ওটা ওয়েস্টমিনিস্টার মডেলে। আমলাতন্ত্র নির্ভরতা ওয়েস্টমিনিস্টার মডেল না। ওয়েস্টমিনিস্টার মডেল হচ্ছে কমিটি সিস্টেম, এই জন্যই করা হয়েছে যে তারা সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, তাদের আগে কি, তাদের কথা হচ্ছে দে আর দ্য সার্ভেন্ট অফ দ্য রিপাবলিক। এই কথা বললেই খেপে যাবে। আপনি একটা ডিসি সাহেব বল না, বাংলায় কি ডিসি মানে কি? ডিসি মানে কি? ডেপুটি কমিশনার না, কালেক্টর, একজন এক এক ভাবে বলে। আর আরেকভাবে বলা, ডিস্ট্রিক্ট কালেক্টর ছিল ব্রিটিশ আমলে। হ্যাঁ, ডিস্ট্রিক্ট কালেক্টর কি ছিল? যে রাজস্ব কামাই করবে। তারপর থেকে তার পদটা কি হলো? ডেপুটি কমিশনার। আপনি জেলা প্রশাসক লেখেন কোথা থেকে? তাকে ট্রিট করা হয় ডিস্ট্রিক্ট না, কিভাবে? না না, তার তো কোনো জায়গায় নাই। তাহলে না না, আপনি আমাকে বলেন, আপনি তো না আপনি একটা জিনিস বলেন, আর আমি জেলা পরিষদ চেয়ারম্যান আছে না, আগে জেলা গভর্নর ছিল না, এই যে জেলা প্রশাসক লিখলে, এটা কারা লিখলেন? দেখেন এরশাদ সাহেবের সময় ৮৬ সালে এই আমলারা দেশের কত ক্ষতি করছে শোনেন। এরশাদ সাহেবকে যা বললেন, আপনি পার্টি করেন কেন? পার্টি করবো না, তাহলে ভোটে জিতবো কি? আমি রিটার্নিং অফিসার, ডিক্লেয়ার দিয়ে দেবো, কোর্টের বারান্দারা ঘুরতে থাকবে, 5 বছর পার হয়ে যাবে। কি হয়ে যাবে? 5 বছর পার হয়ে যাবে। আমাকে 2টা জিনিস দেন। কি দেন? আমাকে জেলা প্রশাসক লেখার ক্ষমতা দেন, আর ঘুষ খাওয়ার পারমিট দেন। ঘুষ খাওয়ার পারমিট দেন। আমি একদম ইয়া দিয়ে বলে দিলাম, এই ৮৬ সাল থেকে এই প্রতিটা ডিসি হয়ে গেল মনস্টার। তারা এমপি কেন? কাউকে তোয়াক্কাই করে না, কাউকে তোয়াক্কাই করে না। এই মনস্টার শেখ হাসিনার আমলেও ডিসি সাহেবদের আপনি ক্ষমতা কমাতে পারছেন। প্রথম কথা হলো, রাষ্ট্র সংস্কার করতে গেলে ভাই আপনাকে মনোযোগী হতে হবে জনগণের ক্ষমতায়ন। আমি এই বইটা পড়তে পড়তে দেখতেছিলাম ৭১ সালে আমরা চাইছিলাম জনগণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। আপনি কি করছেন? পিপুলস রিপাবলিক অফ বাংলাদেশ লেখেননি? তার বাংলা কি? তার বাংলা কি? গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার। জনগণতান্ত্রিক সরকার কোথায় গেল? আমি রাষ্ট্র মেরামতের কথাটা প্রথম বলছি, এম্পাওয়ারমেন্ট অফ দ্য পিপুল। আমি যদি জনগণের ভোটে পেয়ে থাকি, তাহলে তো আমি জনগণতান্ত্রিক সরকার হব। আমি প্রজা কেন? ব্রিটিশ আমলে আমাকে প্রজা করে দিচ্ছে। ওই জন্য দেখেন স্টেট অ্যাকুইজিশন টেনেন্সি অ্যাক্টে, না মোশাররফ ভাই তো বলেছেন যে সেটা বলতেছি আমি আপনাকে। টেনেন্সি অ্যাক্ট কেন বলছে? আপনাকে এখনো প্রজা বানায় দিতে চাই, এবং সেটা কারা চায়? এই আমলারা। কারণ আইনগুলো এখনো তৈরি করতেছে আমলারা। আসেন সংসদকে ক্ষমতায়ন করেন। তাহলে এটা হলো ফার্স্ট পার্ট, আমি খেলে অ্যাড করে দিলাম। এবার আপনার কোশ্চেনে একটা হামের কথাটা আগে আসে। এই বাজেটে বলা হয়েছে যে অ্যাডভান্স ট্যাক্স না হবে না কিসের উপরে? ফিল্টারের উপরে। কিসের ফিল্টারের উপরে? কিডনির জন্য কি করেন? ডায়ালাইসিস করেন, ডায়ালাইসিসের উপরে। তাতে কত টাকা কমবে? 800 টাকা কমবে। তাতে খরচ হবে 1800 থেকে 2000 টাকা। আপনি জানেন 8 দিন হসপিটাল 250 টাকা দিয়ে ডায়ালাইসিস করতো। আপনি হামের কথা বললেন, হামের এতগুলো শিশু মারা গেল, এখন পর্যন্ত একটা তদন্ত কমিটি গঠন হয়েছে না। আপনি উল্টা কি 8 দিন কি বন্ধ করে দিলেন কেন ভাই? এবং আমি একটা কথা বলছি, কিন্তু এই যে আমরা ভাইয়ের কথা বলতেছি না, সুযোগটা নিচ্ছে কে? অপর পাশের লোক। তো অপর পাশের কে কেন সুযোগ দিবেন? আরে ভাই, একটা হাসপাতাল ভুল করছে, তুমি তাকে কি করো? জরিমানা করো। তো এবার বন্ধ করে দিবা? তো রাজশাহী মেডিকেল কলেজে একদিন 91টা বাচ্চা মারা গেছে, রাজশাহী মেডিকেল কলেজ বন্ধ হয়ে যাবে? আসলে কি ইউনূস সাহেবের হাতে ক্ষমতা ছিল? তার কাছে ছিল। ইউনূস সাহেবের হাতে যদি ক্ষমতা থেকে থাকে, তাহলে কিভাবে একটা দুঃসাহস হয় একজন উপদেষ্টা বলে অমুককে ক্ষমতায় যেতে দিইনি? নাম্বার 1। নাম্বার 2, হাদির জানাজায় আমি ছিলাম প্রেজেন্ট, একদম প্রথম সারিতে। উনি বললেন বিচার হয়ে যাবে আমার সময়। কি হয়ে যাবে? বিচার হয়ে যাবে। বিচার হয়ে যাবে। আপনি দেখেন তো এই মেয়েটা রামিসের বিচার করলো না? বর্তমান সরকার করলো না করেনি? করছে। আপনি ভিডিও ফুটেজ আছে, সব আছে। অ্যাবসেন্সিয়া বিচার হয় না? হয় না? ইন অ্যাবসেন্সিয়া বিচার হয় না? হয় না? অবশ্যই হয়। হয়। যদি হয়ে থাকে তাহলে হাদির বিচার হলো না কেন? হাদির চার্জশিটটা দিলেন না কেন? আবার একই কথা বললাম কিছু লোকের ফাঁসি চাইছিলাম, তার মধ্যে একটা হচ্ছে ল অ্যাডভাইজারের আসিফ নজরুল। তার নাম তো আসলে ওটা তো মডার্ন করছে সে তো আসলে কি নজরুল ইসলাম। এটা তো মেয়েদের কাছে ভালো লাগে না শুনতে, ওই জন্য একটু আসিফ নজরুল, না হলে তো ইট ডাজ নট লুক নাইস। আমি তো ধর্মনিরপেক্ষ প্রথম আলোর বন্ধু হতে পারতেছি না। এই আসিফ নজরুল একদিনের মধ্যে সাবির হোসেন চৌধুরীর জামিন হয় কিভাবে? শিরিন শারমিনের জামিন হয় কিভাবে একদিনের মধ্যে?
সাবের হোসেন চৌধুরীর একদিনের মধ্যে জামিন হয় কিভাবে? তো ইন্টারিম সরকারকে তো গঠন না, না, করছিলেন আপনি আমাকে আপনারা। মূল্যায়ন করতে বলছেন, আপনি আমাকে মূল্যায়ন হ্যাঁ, আমি করছেন, সেটাই মূল্যায়নের বলছি। পাটাই বলতেছি জি। যে সেখানে তাহলে ইউনূস সাহেবের চোখ বড় ক্ষমতাধর হচ্ছে আসিফ নজরুল, সেখানে তার চেয়েও বড় ক্ষমতাধর হচ্ছে কি রেজওয়ান। শোনেন, রেজওয়ান আপাক চিন্তা খুব পরিবেশবাদী বলে, এই যে 2 বছর এনভায়রনমেন্টের কি করছেন? জীবনে বহুত কোর্টের বারান্দায় চিৎকার করে গেলেন। কি চিৎকার করে গেলেন? অমুকটা লাগবে, অমুকটা লাগবে। আমি কারো নামে বলতেছি না, সবগুলো কাজ করছে নিজের টাকা কামানোর জন্যে। আমি যেদিন চিৎকার করে বললাম রেজওয়ানা সাহেবের হাজবেন্ড কিভাবে বিপুল সমস্ত কিছুর লুক আফটার করে, কিভাবে করে, তার মানে কি? ইউনূস সাহেব ঠুটো জগন্নাথ হয়ে গেলেন। ইউনূস সাহেব ঠুটো জগন্নাথ হলেন। জগন্নাথ হয়ে সেজন্য একটা হাম্বে দিয়ে দিলেন, আমি এখন পদত্যাগ করব, দেশকে একটা অনিশ্চয়তার মধ্যে ফেলা দিব। তখন সবাই বললাম যে না, আপনি সব এটা দৌড়ে পারবেন গেল। না। আপনারা সবাই দৌড়ে দেয় বললাম, কিছুক্ষণ না দয়া করে ভোটটা দেন, দয়া করে ভোটটা দেন। এবং দেখেন সম্মানিত আমির জামাত কি বলছে, যে ভোটের পরের দিন যদি নামতাম দেশে একটা গৃহযুদ্ধ বেঁধে যেত। আমার কথা, গৃহযুদ্ধ হোক না হোক, ইনস্টেবিলিটি এবং গৃহযুদ্ধ বাধার সমস্ত পথ তৈরি করা ছিল তখন। কাদের স্বার্থে? যাদেরকে বিশ্বাস করে, এবং এই ছেলেগুলোর কথা বলেন, যারা এই ছেলেগুলোকে, যাদেরকে জাতিসংঘের মঞ্চে নিয়ে যে যাদেরকে নায়ক বানায় দিলেন উনি, কার ইশারায় বানালেন, কেন ইশারায় বানালেন? জাতি এখন দেখে ফেলে দিছে তাদের কি অবস্থা। পুরা জুলাইটাকে উনি কি করে দিলেন? খেয়ে ফেলে দিলেন। এবং এর জন্যে শোনেন, ইউনূস শোনেন, এই কথাগুলো আর কি বলবো। এবং গ্রামীণ ব্যাংকের ওগুলো কথা, আর ওগুলোর এইখানে হলো কথা। আসিফ নজরুলকে কেন ফাঁসি দিতে বলছে জানেন? আসিফ নজরুল তাকে এইভাবে ফাঁসায় দিছে, তাকে একটা ইউনিভার্সিটি দিছে। শোনেন, আমি আপনাকে আসিফ নজরুল কিভাবে দেয়? আসিফ নজরুল কি এগুলো দিয়েছে? এই দেখেন আসিফ নজরুল দিছে কিভাবে, দেখেন বলে দিচ্ছি শোনেন। এখন আমার মনে আছে প্রফেসর সাহেবের গ্রামীণ শক্তি বলে একটা ইয়াস, তো গ্রামীণ শক্তির একটা ফান্ড নিয়ে, ওটাকে বলা হয় হিল ট্রাক্সে, ওনারা সব সোলার প্যানেল বসাইছিল। সেই জন্যে ওইখানে যে চুক্তিটা ছিল, সেই চুক্তিতে গ্র্যান্ট লেখা ছিল। সরকার এটা ওয়ার্ল্ড ব্যাংক গ্র্যান্ট দিছিল। তো হাসিনা তো তাকে তখন চারিদিক থেকে পাকড়াও করছে। সো আমি তো একটা আইনজীবী, আর তখন তো এটা রাজনীতির মাঠে পরিচয় দিই না কোনো কিছু। আমাকে ডাকলেন, আমি ওনাকে বললাম এটা মামলা করে দেন। উনি বললেন যে ওয়ার্ল্ড ব্যাংক আমাকে কি ভাববে, আমি যদি মামলা করে দিই ওয়ার্ল্ড ব্যাংক ভাববে ইউনূস সাহেব 500 কোটি টাকা বাঁচানোর জন্যে মামলা করে দিলেন। আমার যেদিন এই কথাটা আমি দেখলাম যে তাকে ভ্যাট সুবিধা দিল 600 কোটি টাকা, এবং এই ভ্যাট সুবিধাটা একটা আইনের মাধ্যমে করছে। আরও একটা কথা আপনাদের বলে দিই, সালমান এফ রহমানকে ইংল্যান্ডের কোর্ট ব্যাংক্রাপসি ঘোষণা করে দিছে। কি ঘোষণা করে দিছে? ব্যাংক্রাপসি। তাহলে ইংল্যান্ডের কোর্ট ঘোষণা করছে। তখন আইনে ছিল, সিপিসিতে ছিল, বিদেশি যে কোনো ডিগ্রি এখানে আসলে কি হয়ে যাবে, সরাসরি ইমপ্লিমেন্ট হবে। সালমান এফ রহমান ব্যারিস্টার রফিকুল হক স্যারের কাছে গেছে, যে এখন কি হবে, আমার তো সব শেষ, আমি তো ব্যাংক্রাফট হয়ে গেছি। তো তোমাকে বাঁচানোর একটা মাত্র উপায় আছে, সে হচ্ছে মওদুদ চাইলে পারে। কি পারে? ওখানে খালি একটা ওয়ার্ড লিখতে হবে। কি ওয়ার্ড? যে আমাদের সিপিসিতে ছিল সরাসরি ফরেন অ্যাওয়ার্ড এক্সিকিউশনের মাধ্যমে ইমপ্লিমেন্ট করা যাবে। খালি যাবের পর একটা না লিখে দিয়ে দেয় ও, তাহলে তুমি বেঁচে যাবা, না হলে যাবা না। মওদুদ সাহেব ওটা অ্যামেন্ডমেন্ট করে দেশের স্বার্থে এই শ্রমিকদের কথা চিন্তা করে হাজার হাজার না বসায় দিলেন। কথাটা বুঝেন, কিন্তু মওদুদ স্যার যে কাজটা করছেন দেশের জন্য, আর একই জিনিসটাই আইনের মাধ্যমে ভ্যাট এক্সামশন কে দেয়? ল মিনিস্ট্রি থেকে দিছে। এনবিআর কে চিঠি পাঠায় দিল, এই সার্কুলার দিয়ে। গ্রামীণ ওয়ালেট তো ল উপদেষ্টা দেয়নি। গ্রামীণ, আমার কথাটা ওই কিচেন ক্যাবিনেট আপনি আবার ভুলে যান না, কি সব উপদেষ্টারা সব কিসের মধ্যে থাকতো। শোনেন, এই আরো কি কথা, এই আর এটা আমরা একটা বলে গেছি। আমি মোশাররফ ঠাকুরের কাছে আসবো। আমি মোশাররফ ঠাকুর, একটা বিরতিতে যাওয়ার আগে আপনাকে একটা প্রশ্ন রেখে যাচ্ছি। শাহরিয়ার কবির অনেকগুলো বিষয়ের অবতারণা করেছেন, ইন্টারিম সরকারের অনেকগুলো বিষয় নিয়ে এনেছেন, এবং জুলাইকে বলেছেন ইন্টারিম সরকারই আসলে শেষ করে দিয়েছে। একটা জিনিস আপনার কাছে জানতে চাই, একই আন্দোলন করলেন একই প্ল্যাটফর্ম থেকে, দীর্ঘদিনের আপনাদের পথ চলা, বিশেষ করে আমি যদি, এবং জামাত ইসলামের যখন সবচেয়ে বেশি দুঃসময়, বিএনপি তখন সবচেয়ে বড় আমব্রেলা হয়ে দাঁড়ালো, কিন্তু ঠিক ক্ষমতায়ন হওয়ার পরপরই 3 মাস 3.5 মাস পার হওয়ার মধ্যেই
একটা শিশুকালের বয়সকে সরকারকে নিয়ে সংসদ থেকে এখন সরাসরি রাজপথে সরাসরি চলছে আপনাদের বিরুদ্ধে আন্দোলনে নামার হুমকি, আপনাদের কোনো কোনো মন্ত্রীদেরকে নিয়ে যেভাবে কথাবার্তা হচ্ছে, জনতা আসলে কি দেখছে? জনতা কি মনে করে না শুধু আসলে সব কিছুই ক্ষমতার জন্য? 98 সাল থেকে 2020 সাল পর্যন্ত প্রায় টানা 20 বছর, লাগাতার 20 বছর জামাতে ইসলাম এবং বিএনপি একসাথে পথ চলেছে। এবং প্রথম 2 বছর এটা শেখ হাসিনার, ওইটাও এক ধরনের স্বৈরাচার ছিল। তারপরে আমরা এইখানে যে এই নির্বাচন, এরপরে সংগ্রাম, এইভাবে তো চললো। 5 বছর গভর্নমেন্ট চললো, তারপরে 16-17 বছর একসাথে। তো এইখানে যে প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেল, যেমন আমি শুরুতে আপনাকে বলছিলাম যে শেখ হাসিনা যদি পালিয়ে না যেত, শেখ হাসিনা যদি এক্সিস্ট করতো, তাহলে এইখানে এখন যে সমীকরণটা দেখছেন এটা এভাবে হইতো না। কারণ শেখ হাসিনা যদি থাকতো তাইলে আওয়ামী লীগ ভার্সেস বাকি দেশপ্রেমিক শক্তিদের একটা জোট হতো, নির্বাচন হতো, এবং বিএনপির কমিটমেন্টও এইভাবে ছিল যে আমরা একটা ন্যাশনাল গভর্নমেন্ট করব। তো শেখ হাসিনা যখন পালিয়ে গেছে তখন তো আর ন্যাশনাল গভর্নমেন্ট বেসিক্যালি করার দরকার ছিল না। বিএনপি একটা মেজর পলিটিক্যাল পার্টি, অপোজিশন দরকার, এবং জামাতে ইসলাম এই অপোজিশন করার দায়িত্বটা নিয়েছেন। তারা পার্টি পাওয়ারও যেতে পারতেন। অন্যান্য যারা বিএনপির সাথে ছিল এদেরকে তো নিয়ে তো গভর্নমেন্টটা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে ওয়েস্টমিনস্টার টাইপ অফ ডেমোক্রেসিতে অপোজিশন গভর্নমেন্টের একটা অংশ রীতিমতো। ইভেন আপনি দেখেন চার্চিলের যে গভর্নমেন্ট, এটা মাইনরিটি গভর্নমেন্ট 1945-এ যুদ্ধকালীন মহাযুদ্ধ বা বিশ্বযুদ্ধকালীন সময়ে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এখানে অপোজিশন যেটা করছে, পার্লামেন্টে তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন। এবং আমি মনে করি যে পার্লামেন্টের বাইরে এখনও তো অপোজিশন কোনো হরতাল দেয় নাই বা দেয় নাই, ব্লকেড কর্মসূচি এরকম তো আর কিছু হয়নি। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে অপোজিশনের কতগুলো নিজস্ব দায়িত্ব আছে, আর দায়িত্বের সাথে যদি এই কাজগুলি পালন করেন, আমি তো মনে করি দোষের কিছু নাই, জনগণ বিভ্রান্ত হওয়ার কিছু নাই, জনগণ ভয় পাওয়ার কিছু নাই। আর এর মধ্যে আমাদের অনেক মন্ত্রীরা মাঝে মধ্যে বলেন যে কেন এখনই এত দ্রুত কেন অপোজিশন তো কথা বলতে হবে। অপোজিশন কথা না বললে এই যে মাঝে মধ্যে যে ভুল ত্রুটিগুলো হয়ে যাচ্ছে, এই যে নামকরণ নিয়ে যে ভুল ত্রুটি হয়ে যাচ্ছে, এইগুলি অপোজিশন কথা বলার সাথে সাথেই তো গভর্নমেন্ট এগুলো শুদ্ধ করছেন। সেই ক্ষেত্রে আমি মনে করি যে অপোজিশন তার দায়িত্বের মধ্যে আছে। এবং আমি মনে করি যে পলিটিক্যাল সায়েন্সে পড়ানো হয় যে ব্রিটিশ কনস্টিটিউশন যখন পড়ানো হয় তখন বলা হয় হার্ড লয়াল অপোজিশন। বেশ বড়, মোটামুটি একটা ভালো চ্যাপ্টার, হার্ড লয়াল অপোজিশন। তো এটা হার্ড লয়াল অপোজিশনকে দুইভাবে ব্যাখ্যা করা হয়। একটা হচ্ছে বলা হয় যে রানীর প্রতি লয়াল অপোজিশন, আরেকটা মনে করা হয় যে দেশের প্রতি লয়াল অপোজিশন, লয়াল টু দ্য কান্ট্রি। তো এইখানে জামাতে ইসলাম অ্যান্ড আদার্স, এনসিপি, তারা যদি হার্ড লয়াল অপোজিশন, হার্ড লয়াল, নট লয়াল টু দ্য গভর্নমেন্ট, তো হার্ড লয়াল অপোজিশন যদি লয়াল টু দ্য গভর্নমেন্ট, লয়াল টু দ্য কান্ট্রি, লয়াল টু দ্য কী বলে সোসাইটি, প্রেসিডেন্ট হন, তাহলে তো কোনো সমস্যা তো নেই। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে রেসপন্সিবল অপোজিশন, হিসেবে যেমন খারাপ করছে না, আমি মনে করি ভালো করছে। আমাদের পার্লামেন্টারি প্র্যাকটিসে তো ভালো। আমি মনে করি যে আবার আরেকটা হচ্ছে যে আমি দামি নির্বাচনের পক্ষে তো আমরা ছিলাম না। আমরা একটা জেনুইন নির্বাচন চেয়েছি, জেনুইন অপোজিশন চাইছি, জেনুইন রুলিং পার্টি চেয়েছে। এবং সব কথার শেষ কথা হচ্ছে রুলিং পার্টি, পাওয়ার পার্টি এবং অপোজিশন, পার্টি ইন অপোজিশন, তারা অবশ্যই দেশপ্রেমিক হবেন। দেশপ্রেম হচ্ছে সবার উপরে। একটা নতুন কথা বলি, ডক্টর ইউনূস ব্যক্তিত্বহীন স্বার্থপর মানুষ। উনি হিংস্রতা বা আদার্স না, একেবারেই ব্যক্তিত্বহীন। আপনি দেখবেন যে এই যে ছেলেগুলাকে যে উপস্থাপন করেছেন, আমি আপনাকে বলি 90 সালে এরশাদের পতনের পর 3 থেকে 4 দিন পর হবে, ব্যারিস্টার মওদুদের বাসার যে চেম্বার আছে, প্রত্যেক লয়ারের তো বাসায় চেম্বার থাকে, বাসার চেম্বার গেছে এরা ভাঙচুর করে আসলো। যারা করে আসছেন এরা সবাই বিখ্যাত ছাত্রনেতা ওই সময়ের। এরা আসছেন বেসিক্যালি ম্যাডামের ভাবা নিবে আর কি, ম্যাডামকে বলবে মওদুদ ভাইস প্রেসিডেন্ট মওদুদের বাসা ভাঙিয়ে দিয়েছি। তো ম্যাডাম ডাকছেন
আমান, আমি তখন ছাত্রলের অফিস সেক্রেটারি অফিস চালাই, আমান কোথায়, আমান ডাকো আমান রে, মওদুদের বাসায় কে গেছিল, আমি সবগুলোকে এক্সপেল করে দেব। এখন দেখেন যারা আসছিল এরা সবাই পলাইছে সামন থেকে, সবাই পলাইছে, এক ঘটনায় মফ শেষ। খবরদার বাসায় ফ্যামিলি থাকে, কেউ ওই দিকে যাবে না। তো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিত্বটা এইরকম, 90-র গণঅভ্যুত্থানের সামনে পড়ে তো আমরা দাঁড়াইতে পারি না সামনে। ওনার অন্যান্য রেসপন্সিবিলিটি, আদার্স মেজর। আপনি ডক্টর ইউনূস যে আমেরিকায় গিয়া যে মাহফুজেদেরকে যে উপস্থাপন করলেন, এমন গদ পার্সোনালিটিহীন, ব্যক্তিত্বহীন গলায়, ব্যক্তিত্বহীন চেহারায় দেখছেন কোনোদিন? বললেন আমার নিয়োগকর্তা ওরা। আমার নিয়োগকর্তা ওরা, ওদেরকে ধ্বংস করে দিলেন। আপনার বাচ্চাকে আপনি শাসনে রাখবেন না? আপনার বাচ্চা যত বড় বীরত্বের কাজ করে আসুক, আপনি শাসনে রাখবেন তো, আপনি গাইড করবেন তো। ইউ আর দ্য গার্জিয়ান। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আজকে অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। দর্শক, আর এরই সাথে আজকে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান বলা না বলা। দেখা হবে আগামী অনুষ্ঠানে নতুন কোনো এক অতিথির সাথে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।